তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে চীনের স্বল্পমেয়াদী ঋণ, উচ্চ সুদহার, কম গ্রেস পিরিয়ডের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থায়নের ক্ষেত্রে জাপান, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা সারচার্জ বন্ড চালু বিকল্প পন্থা হিসেবে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার আব্দুল আল মামুন। চীনের স্বল্পমেয়াদী ঋণ, দীর্ঘ অতিরিক্ত সুদ, গ্রেস অফ পিরিয়ড, সেগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলছি যে এটি করার জন্য যে রাজনৈতিক দূরদর্শিতা এবং বাস্তবতা সেটি আছে কিনা সরকারের, সেই জায়গাটায় আমাদের প্রশ্ন রয়েছে। পদ্মা যমুনার ক্ষেত্রে যেটা করেছিলেন যে নিজস্ব অর্থায়নের লেভি, সারচার্জ, বন্ড এগুলো ক্রিয়েট করে আমাদের নিজস্ব অর্থায়নেও কীভাবে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করি সেটাও গভর্নমেন্টের প্রায়োরিটি টেবিলে থাকা উচিত এই অঞ্চলের 2 কোটি মানুষ, 5টি জেলা বা 8টি বৃহত্তর জেলার জন্য। এই জিনিসগুলো তুলে ধরার জন্যই, অর্থাৎ যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। এ সময় চীনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের রাজনৈতিক দূরদর্শিতা ও বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। উত্তরের পরিবেশ, বাস্তুসংস্থান, কৃষি, দারিদ্রতা, বেকারত্বকে বিবেচনায় এনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের কৃষি, পরিবেশ, মৎস্যজীবী, পেশাজীবী, আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা সব কিছুকে কনসিডার করে আমাদের মতো করে তিস্তা পরিকল্পনা হওয়া উচিত। রংপুর সার্কিট হাউস মিলনায়তনে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে প্রধান উপদেষ্টার চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এ তাগিদ দেন তিনি। মতবিনিময় সভায় রংপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।